হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের অল্টারনেটিং কারেন্ট বা পরবর্তী প্রবাহ এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো। সেটা থেকে সিআর সার্কিট। এই সার্কিটটা কীভাবে এখান থেকে কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেট করা হয়, এখানে ইম্পিডেন্স কী হবে, টোটাল বিষয়টাই একদম ব্যাখ্যা সহকারে সহজ করে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিও দেখার পর এই সার্কিট সম্পর্কে যাবতীয় কোশ্চেন তোমার সবই সলিউশন হয়ে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই জায়গা প্রবলেম হয়, এলআর সার্কিট, সিআর সার্কিট এবং এলসিআর সার্কিট, এখানে যে ইম্পিডেন্স অ্যাঙ্গেলগুলো এইগুলো কীভাবে আসছে এগুলোকে বুঝতে পারে না। সেই জিনিসটা আমি সহজ করে বুঝিয়ে দেবো। বইয়ে দেখবো একটু টাফ করে বা কিছু জিনিস পুরো ব্যাখ্যা সহকারে বলা নেই, সেই বিষয়টাও সব থেকে সহজ এবং সরল করে বোঝাবো। সেই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম থেকে এখানে লিখছি কি সিআর সার্কিট। এর আগের পার্ট 7 আমি কিন্তু এলআর সার্কিটটার ডিটেলসে আলোচনা করেছিলাম, যা দেখুনি অবশ্যই দেখে নেবে। খুব সহজ করে সেখানে বোঝানো হচ্ছে। ওকে, সিআর সার্কিট মানে কি, একটা ক্যাপাসিটার থাকবে আর একটা কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে আমি এখানে আগে সার্কিটটা ড্র করছি, দেখে নাও। একটা ক্যাপাসিটার, ওকে, একটা ক্যাপাসিটার থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, এর সঙ্গে কি আছে একটা এসি সোর্স, এর সঙ্গে একটা এসি সোর্স কানেক্ট করা থাকবে। ওকে, এইটা তাহলে এটা হচ্ছে কি আমার আর, এইটা হচ্ছে কি সি। তাহলে এরকম সার্কিটকে বলা হয় কি সিআর সার্কিট। এখানে সোর্স ভোল্টেজটাকে আমি ভি ধরলাম, তাহলে রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব কত সেটাকে আমি ভিই ধরলাম, আর ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভবটা আমি ভি সি ধরলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজ, আর হচ্ছে কি ভিই হচ্ছে কি রেজিস্ট্যান্সের ভোল্টেজ, আর টোটাল এই দুটো ভোল্টেজ সাপ্লাই দিয়েছে কি এটা সোর্স ভোল্টেজ। ওকে, এটা সোর্স ভোল্টেজ। ভিডিওটি কোথাও স্কিপ করে প্রথম থেকে দেখো, আমি সহজ করে একদম বাচ্চাদের মতো করে একদম সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো, দেখবে কোথায় ডাউট থাকবে না। তাহলে এটা আমার একটা সিআর সার্কিট মানে একটা ক্যাপাসিটার থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। এলআর সার্কিট মানে একটা ইন্ডাক্টর থাকবে আর একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজটা ধরলাম, একটা সিআর সার্কিট আছে, তার সঙ্গে একটা এসি সোর্স যুক্ত করা আছে দুই প্রান্তে, এবং এই এসি সোর্স থেকে ভোল্টেজটা নিয়ে আর রেজিস্ট্যান্স সাপেক্ষে যে ভোল্টেজটা হবে সেটা ভিই, এবং ক্যাপাসিটার সাপেক্ষে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ভিসি। ওকে, এখানে ধরি বা এখানে আমি লিখে দিচ্ছি, দেখুন। তাহলে এই বর্তনী থেকে বলতে পারি, তাহলে সিআর, ওকে, এলআর এলসি না, সিআর বর্তনীর চিত্র থেকে পাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল টু ভিই প্লাস ভিসি। দেখে নাও, এইটা আমরা লিখতে পারি কি, দেখে নাও, ভি ইকুয়াল টু ভিই প্লাস ভিসি। এই যে ভোল্টেজটা দেখে নাও, আমার ক্যালকুলেশন করা, বইয়ের ক্যালকুলেশন করা একটু আলাদা হবে। আমি বলবো বইয়ের থেকে আমি যেটা করবো সেটা খুব সহজ, এবং তুমি খুব সহজেই বুঝতে পেরে যাবে। তা দেখে নাও, এই ভোল্টেজটা রেজিস্ট্যান্স সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপ হবে, ক্যাপাসিটার সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটা সাপ্লাই কে দেবে, সোর্স ভোল্টেজ। ওকে, তাহলে এই সোর্স ভোল্টেজ ইকুয়াল টু এই দুটো ভোল্টেজ যোগফল, তা সেটা লিখেছে ভি ইকুয়াল টু ভিই প্লাস ভিসি। এবারে আমরা এখানে প্রত্যেকটা ভোল্টেজ ধরে নেব। তাহলে এখানে লিখি, ধরি এসি ভোল্টেজ, এসি বিভব ভি ইকুয়াল টু ভি0 সাইন ওমেগা টি। ওকে, সাইন ওমেগা টি। এবার দেখে নাও, রেজিস্ট্যান্স সাপেক্ষে, রোধের সাপেক্ষে যে বিভবটা হবে ভি ইকুয়াল টু কেমন, আমরা ওহমস ল অনুযায়ী যাই। এখানে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এখান থেকে বলতে পারি কি আই আর। ওকে, এটা। আর ক্যাপাসিটার সাপেক্ষে আমরা কি বলতে পারি, সেটা ক্যাপাসিটার সাপেক্ষে ভিসি ইকুয়াল টু কি বলতে পারো আমরা, দেখে নাও, ভি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু সিভি, তাই না, কিউ ইকুয়াল টু, এখান থেকে বলতে পারি কি কিউ ইকুয়াল টু সিভিসি বা ভিসি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এটা হচ্ছে কি ক্যাপাসিটারের দুই প্রান্তে বা ধারকত্বের দুই প্রান্তের বিভব ভিসি ইকুয়াল কিউ বাই সি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাপেক্ষে বিভব আইআর, আর এটা হচ্ছে কি সোর্স ভোল্টেজটা। এবার এই মানটা এখানে বসালে কি হবে দেখে নাও। তাহলে অতএব V0 sin ওমেগা টি ইকুয়াল টু ভি হচ্ছে আই আর, তারপরে ভিসি হচ্ছে প্লাস
কিউ বাই সি। এবার দেখেন এখানে একটু জটিলতা হয়ে গেল, তাই না? আগেটার ক্ষেত্রে এলআর বর্তনী খুব সিম্পল ছিল, আই ছিল, ভি ছিল, ভি ইকুয়াল টু ধরে নিয়েছিলাম, আই ইকুয়াল টু ধরে নিয়েছিলাম, সেখান থেকে আমরা আলাদা করে নিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে কি করবো? তো এখানটা আমরা কি করব? এখানটা তো দেখতে পাচ্ছি এখানে আই আছে, ভি আছে আর কিউ আছে, আধান আছে, কারেন্ট আছে। তাহলে এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, চার্জ, কারেন্ট, ভোল্টেজ। এর আগে সবই কি কারেন্ট ভোল্টেজ এই দুটো ছিল, কিন্তু এখানে তিনটে হয়ে গেছে। তো এখানে আমি কি করবো কি, এটা দুটো ভ্যারিয়েবলে কনভার্ট করে দেবো। কীভাবে দেখে নাও, আমি এখানে আইকে লিখতে পারি আই ইকুয়াল টু কি ডি কিউ বাই ডিটি, তাই না? কিউ আকার এখানে সাজিয়ে দিই, কেন কিউটাকে তো আমি আই করতে পারবো না, তাহলে আইকে কিউ করতে পারবো। তাহলে আই ইকুয়াল ডি কিউ বাই ডিটি, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে বা ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু আর ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই সি। ওকে, এটা দেখুন কী করলাম। এখনও কিন্তু ক্যালকুলেশন শুরু হয়নি আমার, আমি জাস্ট বেসিকগুলো তোমাদের দেখাচ্ছি। বারবার বলছি ভালো করে বুঝে না, প্রথমগুলো যত সহজে বুঝতে হবে, তারপরেগুলো যদি আরও সহজে বোঝা যায়। দেখে নাও, তাহলে আমার একটা সিআর একটা বর্তনী আছে, সেখানে একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটর আছে, তার দুই প্রান্তে একটা এসি সোর্স কানেক্ট করা আছে, যার বিভব হচ্ছে ভি। তাহলে রোধের সাপেক্ষে বিভব যদি ভিই হয়, ক্যাপাসিটরের সাপেক্ষে বিভব যদি ভিসি হয়, তাহলে ভি ইকুয়াল টু বলতে হবে ভি প্লাস ভিসি। এবারে কি ধরলাম আমি, কি এসির বিভব হচ্ছে কি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। ওকে, এটা এবারে যদি কারেন্ট আই প্রবাহিত হয়, বর্তনীর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে বলতে হবে ভি ইকুয়াল টু আই আর কিউ ইকুয়াল সি ভিসি, তাহলে ভিসি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এই দুটো যোগফল, অর্থাৎ এইটা আর এইটা সমষ্টি কোনটা, এইটা হবে। তাহলে মানটা বসিয়ে দিলাম, ভি এর জায়গায় ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু আই আর ভি এর জায়গায়, আর ভিসি জায়গায় কিউ বাই সি। আবার আই ইকুয়াল টু আমরা জানি কি ডি কিউ বাই ডিটি, তাহলে আর ইন্টু ডি কিউ বাই ডিটি করে দিলাম। ওকে, এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমরা কিউটাও ধরবো। তাহলে এবার ধরি কিউ ইকুয়াল টু কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। দেখে নাও, কিউ ইকুয়াল টু কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এখানেও একটা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, ভোল্টেজ এবং চার্জ মানে কারেন্টে আর চার্জের ফেজ একই, ফেজ চেঞ্জ হয় না। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স অবশ্যই আলফা থাকবে। কারণ দেখে নাও, পিওর, আমি এর আগে বলেছিলাম পিওর রেজিস্টিভ ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট সেম ফেজে থাকে, ইন্ডাকটিভের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে থাকে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 ডিগ্রি এগিয়ে থাকে। কিন্তু এটা পিওর ক্যাপাসিটি নয়, এর সঙ্গে রেজিস্ট্যান্স আছে, তাহলে একটু কমে যাবে। সেটা কতটা ফেজ হবে সেটা জানি না, সেই জন্য এখানে করলাম কি ওমেগা টি প্লাস আলফা করলাম। আলফাটা কি আমরা আগেটার মতো এলআর বর্তনী যেভাবে আলফা বের করেছিলাম, এখন সেভাবে আমরা আলফার মানটা বের করবো। তো আপাতত ধরলাম কিউ ইকুয়াল টু কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে ডি কিউ বাই ডিটির মান বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু কিউ জিরো থাকবে ইন্টু সাইন ওমেগাটির জন্য কী হবে কস ওমেগাটি প্লাস আলফা ইন্টু ওমেগাটির জন্য শুধু ওমেগা। তার মানে এখানে আলটিমেট আমরা পেলাম কি, দেখে নাও। তাহলে এখানে আমরা পেলাম কি, তাহলে বা ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু কিউ জিরো ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। ওকে, এইটা এবার আমরা মানটা বসাবো। তাহলে অতএব 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে কি পাবো দেখে নাও, কি আছে এখানে ভি জিরো সাইন ওমেগা টি প্লাস আর ডিকিউ বাই ডিটি মান কত পেলাম আমরা কিউ জিরো। তাহলে ইকুয়াল টু ওমেগা টি ইকুয়াল টু আর কিউ জিরো ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। ওকে, প্লাস তারপর দেখানো কি আছে কিউ বাই সি। কিউ এর মানটা কি পেয়েছি দেখানো, কিউ এর মানটা আমরা এটা ধরে নিয়েছি দেখানো, এটা আমরা কিউ এর মান ধরেছি কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এখানে কি আছে দেখানো কিউ বাই সি, তাহলে 1/c হবে। তাহলে এখানে বলতে হবে কি কিউ জিরো বাই সি সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, এটা
এটাকে আমি এখানটা একটু পরিষ্কার করে লিখছি, বা আমি এখানটা লিখছি, দেখে নাও, এটা মুছে দিচ্ছি, কারণ এখান থেকে আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করব। তো দেখুন আমরা কি পেলাম, Q0/C sin ওমেগা টি প্লাস আলফা প্লাস, তারপরে দেখে নাও Q0R ওমেগা cos ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু কি, আমি ইকুয়াল টু রেখে দিচ্ছি, ইকুয়াল টু V0 sin ওমেগা টি। ওকে, এটা এবার দেখুন এটা আগেটার মতো সমীকরণ চলে এসেছে, এর আগে আমরা করেছিলাম। এখানে একটু মুছে দিচ্ছি, এটা এখানে একটু লিখছি, ওকে, V0 sin ওমেগা টি, ওকে, V0 sin ওমেগা টি। এবার দেখুন এটাতে একটা জটিল রূপ চলে আসলো, দেখুন এই রূপটা একটা জটিল রূপ চলে আসলো, তাই না? একে আমি বলছিলাম যখনই কোনো জটিল রূপ চলে আসবে তাকে একটা সিম্পল রূপে নিয়ে আসার চেষ্টা করব। দেখুন Q0/C sin ওমেগা টি প্লাস আলফা প্লাস Q0R ওমেগা cos ওমেগা টি প্লাস আলফা। তাহলে এটাকে একটা সিম্পল বা সিঙ্গেল শুধু সাইন কসে কীভাবে রূপান্তর করবো দেখে নাও। সেইটা করার জন্য দেখে নাও এবারে এতটুকু আগে বুঝে নাও। তাহলে প্রথম কি আমরা V = V প্লাস VC আর ভির মান বসিয়ে দিলাম, আয়ের জায়গায় dq/dt বসিয়ে দিলাম, Q = দিলাম Q0 sin ওমেগা টি প্লাস আলফা। এবার dq/dt ডেরিভেটিভ করলাম, সেখানে যা মান পেলো সেটা বসিয়ে দিলাম, আলটিমেট আমরা এটা পাচ্ছি। এবার দেখে নাও এখান থেকে সমাধানটা কীভাবে স্টার্ট হবে, দেখে নাও এখান থেকে আমরা সমাধানটা কীভাবে স্টার্ট করবো দেখে নাও। দেখে নাও এবার দেখে নাও এই সমীকরণ আমরা কীভাবে সমাধান করবো। তো এটা সমাধান করার আগে একটা কাজ করছে, দুই জায়গায় কিউ আছে, তো Q0 কমন নেব, তাহলে বা Q0 কমন নেব এবং ওমেগাও কমন নেব, দেখে নাও ওমেগাটাও কমন নেব। কমন নেওয়ার আগে কীভাবে কমন নেব দেখে নাও, Q0 ওমেগা বাই ওমেগা সি, যেহেতু শুধু সি ছিল, সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস Q0 ওমেগা ইন্টু আর কস ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। এবার দেখেন এই দুটো জায়গাতে Q0 ওমেগা কমন নেব, তাহলে বা Q0 ওমেগা, ওকে, Q0 ওমেগা যদি কমন চলে যায় তাহলে এখানে থাকবে কি দেখে নাও 1/ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস আলফা, ওকে, এটা প্লাস এখান থেকে দেখে নাও যদি Q0 ওমেগা কমন চলে তাহলে আর কস ওমেগা টি প্লাস আলফা, ওকে, এটা ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, ওকে, এটা। এবার দেখে নাও এটার এই তাহলে জটিল রূপটাকে আমরা সহজে করবো কী করে, এই আর বা 1/ওমেগা-সিকে থিটা ধরে নেবো, একটা ফেজ ধরে নেবো বা কস থিটা সাইন থিটা ধরে নে, সেখানে আমার মান বসে একটা সিঙ্গেল বা সিম্পল রূপে নিয়ে আসবো। কিন্তু এখানে যে আমরা 1/ওমেগা-সি বা আরকে ধরবো সেটা এলআর বর্তমানে একটু অপোজিট, যেহেতু এখানে দেখো এখানে যেহেতু আমার ক্যাপাসিটার ক্ষেত্রে কারেন্টটা এগিয়ে থাকে 90-তে, সেই জন্য এখানে আমরা এলআর সার্কিট আমরা ধরবো না। অর্থাৎ এখানে আমরা কি ধরবো দেখে নাও, এখানে ধরবো কি আর ইকুয়াল টু, দেখে নাও আর ইকুয়াল টু ধরবো জেড কস থিটা, আর 1/ওমেগা-সি ইকুয়াল টু ধরবো কি জেড সাইন থিটা, দেখে নাও এটা ধরবো। তাহলে এটা যদি বসিয়ে দিই কি পাবো দেখে নাও, তাহলে বা Q0 ওমেগা 1/ওমেগা-সি কী বলছি দেখে নাও, বা আর ইকুয়াল টু কি জেড কস থিটা, তাহলে এটাকে আগে লিখবো, তাহলে দেখে নাও জেড কস থিটা কস ওমেগা টি প্লাস আলফা, ওকে, কস ওমেগা টি প্লাস আলফা, পরেরটা দেখে নাও প্লাস 1/ওমেগা-সি দেখে নাও জেড সাইন থিটা, ওকে, সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, ওকে, V0 সাইন ওমেগা টি। তাহলে এবার দেখে নাও সাইন ওমেগা টি আছে এটা। নেক্সট দেখে নাও তাহলে এখান থেকে যে জেড কমন নেই, তাহলে কি কমন আছে দেখো Q0 ওমেগা জেড, এটা কমন যাবে, কমন গেলে থাকবে দেখো কস ওমেগা টি প্লাস আলফা কস থিটা প্লাস সাইন ওমেগা টি প্লাস আলফা সাইন থিটা
ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। ওকে, এইটা এসছে দেখলাম। এবার দেখেন এটা একটা ফর্মুলায় প্রয়োগ, তাই না? cos a cos b প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা কি cos a মাইনাস বি, তাহলে এটাই ফেলবো ফর্মুলায়। তাহলে বা Q0 ওমেগা জেড cos ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। এবার দেখে নাও এই টোটাল, এখানে সাইন আছে এখানে কস আছে, তাহলে এখানে আমরা কম্পেয়ার করতে পারবো না। তাহলে অ্যাঙ্গেল আর অ্যাম্পলিটিউড যে আমরা কম্পেয়ার করেছিলাম করে ভ্যালুস, এখানে কারেন্ট বের করেছিলাম, ভোল্টেজ বের করেছিলাম এবং অ্যাঙ্গেলটা বা ফেজটা কত সেটা বের করেছিলাম। তো যেহেতু কস আছে তাহলে কসকে প্রথমে আমাকে সাইনে কনভার্ট করতে হবে। কীভাবে সাইনে কনভার্ট করে দেখো, সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এটাই করবো। তাহলে তাহলে আমরা বলতে পারি কি Q0 ওমেগা জেড সাইন 90, ওকে 90 প্লাস থিটা মানে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা। দেখে নাও সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কী হবে কস থিটা, তাহলে আমি কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা কি টোটালটাকে বলতে পারি কি 90 প্লাস সাইন 90 প্লাস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা, তাহলে ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। ওকে, এইটাকে এই লাইনটাকে আমি উপরে লিখবো আরেকবার, কারণ এটাই খুব গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখে নাও একটার পর একটা দেখে নাও, বোঝার চেষ্টা করছি কীভাবে সমাধান করছি। এইভাবে কিন্তু সমাধান করবে, এইগুলো বই যেভাবে আছে তার থেকে এইটারও বেটার যে সমাধানটা কীভাবে হচ্ছে, স্টেপ বাই স্টেপ একটার পর একটা সমাধান করে দেয়, খুব সহজে সমাধান হয়ে যাবে। তাহলে আমি এইটাকে যদি উপরে লিখি এইখানটা, তাহলে কী পেলাম দেখে নাও Q0 ওমেগা জেড সাইন, যদি এখানে এতে দিয়ে দিই সব পজিটিভ আছে দেখে নাও ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইকুয়াল টু, কারণ প্লাস 90 আছে, ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। ওকে, এইটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি। তো এই সমীকরণ থেকে আমি কম্পেয়ার করতে গেলাম, দেখে না এটা কীভাবে করলাম, এতটুকু তোমাকে সার্কিট থেকে বের করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি বের করতে হবে ব্যাস তোমার সমাধান হয়ে গেছে পুরো, এখান থেকে তুমি যা ইচ্ছা তাই বের করতে হবে। দেখো প্রথমে আমি আরেকবার বলি, রিক্যাপ করতেছি, দেখে নাও এলআর সার্কিট সিআর সার্কিটটা ড্র করবে, আঁকবে, তারপরে V ইকুয়াল টু VE প্লাস VC, শর্ট ফর্মে বলি। দেখে নাও প্রথমে কী করবে, এখানে তুমি V ইকুয়াল টু VE প্লাস VC, তারপরে V এর জায়গায় মান বসাবে V0 সাইন ওমেগা টি, আর V জায়গায় IR প্লাস Q/C একদম বসিয়ে দেবে। আয়ের জায়গায় আবার লিখবে কি dQ/dt ইন্টু R প্লাস Q/C। ওকে, এইটা এবার নেক্সট কী করবে, Q ইকুয়াল টু ধরে নেবে, Q ইকুয়াল টু কি Q ইকুয়াল টু Q0 সাইন ওমেগা টি প্লাস আলফা, আর V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, দুটোকে বসিয়ে দেবে, dQ/dt করবে, ডেরিভেটিভ করবে, যা পাবে সেটা একটা জটিল মতো রূপ পাবে, এরকম রূপ পাবে। সেখান থেকে যা পাবে Q0 ওমেগা কমন নিয়ে নেবে, কমন নেওয়ার পর এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ ডিফারেন্স দেখো না, এলআর সার্কিট সিআর সার্কিট একইভাবে সমাধান হবে কিন্তু কিছুটা চেঞ্জিং আছে, বিশেষ করে এই জায়গাটা কমন নেওয়ার ব্যাপারটা। ওখানে যেহেতু ডাইরেক্ট আমরা I পেয়ে গেছিলাম সেজন্য I0 কমন নিয়ে নিয়েছিলাম, এখানে I0 পাইনি Q0 পেয়েছি, সেজন্য আমরা Q0 না কমন নিয়ে Q0 ওমেগা কমন নেব, কারণ একটা রেজিস্টিভ পার্ট একটা ক্যাপাসিটিভ পার্টটা রাখবো বলে। তাহলে Q0 ওমেগা কমন নিয়ে নেবে দুদিক থেকে, তাহলে এখানে যা পড়ে থাকবে এটাকে আমরা সাইনের ফর্মুলা নাই, সাইন A প্লাস B এর ফর্মুলা নাই, cos A মাইনাস B এর ফর্মুলা ফেলবো। তাহলে কী করে ফেলবো দেখে নাও, সাইন ওমেগা টি আছে, তাহলে এখানে 1/ওমেগা সিকে সাইন থিটা, জেড সাইন থিটা ধরবো, আর ইকুয়াল টু ধরবো কি আমরা জেড কস থিটা। ব্যাস ধরার পর দেখবে একটা সিম্পল রূপ চলে আসবে কসের আকারে, এটা কসের আকারে চলে আসবে, কিন্তু একে যদি সাইনে কনভার্ট করতে হয় সাইন 90 প্লাস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা, কারণ কি এখানে 90 প্লাস দিলাম কেন, মাইনাস দিলাম না কেন, কারণ এক্ষেত্রে যে কারেন্টে কী থাকবে, ভোল্টেজ তোমার 90 ডিগ্রি ফেজেতে এগিয়ে থাকবে, সেই জন্য এখানে প্লাস দিলাম সাইন 90 মাইনাস প্লাস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা। এবারে দেখেন এটাকে লিখেছি, লেখার পর এইটাকে সমাধান করে আমরা ভেলোসিটি, চার্জ, কারেন্ট এগুলো বের করব এবং ফেজ, দুটো জিনিস বের করে দেখে নাও, একটা যে ফেজ ডিফারেন্সটা কত সেটা বের করব, আর একটা হচ্ছে কি কারেন্টটা কত হচ্ছে সেই কারেন্টটা বের করবো। তাহলে কীভাবে দেখে নাও, তারপরে এখান থেকে আমরা কিন্তু পরে আবার শেষে ইম্পিডেন্স অর্থাৎ জেডের ভ্যালুটা কত হবে সেইটাও নির্ণয় করবো, এটাও খুব গুরুত্বপূর্ণ ইম্পিডেন্স নির্ণয় করা। তো দেখুন এখান থেকে আমরা বলতে পারি কি
তাহলে 1 নম্বর সমীকরণ থেকে করণের উভয় পক্ষের বিস্তার বিভব এবং কোণ তুলনা করিয়ে পাই। তাহলে কি পাবো দেখে নাও। এখানে সিম্পল বলতে পারি কি, প্রথমে আমি অ্যাঙ্গেলটাকে ঠিক করতে আগে অ্যাঙ্গেলটা ফিক্সড করে নিই। ওকে, আগে অ্যাঙ্গেলটা আমরা ফিক্সড করে নিই। তাহলে অ্যাঙ্গেলটা কি হতে গেল, অতএব ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইকুয়াল টু ওমেগা টি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল করলাম ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইকুয়াল টু ওমেগা টি। তাহলে এই ওমেগা টি কাটলো, তাহলে বা আলফা ইকুয়াল টু মাইনাস থিটা ওদিকে গেলে প্লাস থিটা আর প্লাস 90 ওদিকে গেলে মাইনাস 90। তাহলে আলফা ইকুয়াল টু কী পেলাম, থিটা মাইনাস 90। এটা আমরা পরে আবার দেখবো একটু, তো তার আগে আমরা এখানটা আগে করে নিই। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দেখে নাও অ্যাম্প্লিটিউডটা। এখানে পরে আমরা লেখচিত্র আবার ড্র করবো, দেখো না। এখানে নেক্সট হচ্ছে কি, আবার লিখি, আবার V0 ইকুয়াল টু Q0 ওমেগা জেড। ওকে, V0 ইকুয়াল Q0 ওমেগা জেড, বা বলতে পারি কি Q0 ওমেগা ইকুয়াল টু V0 বাই জেড। এই দুটো জিনিস। ওকে, এটাকে আমরা একটা কাজ করছি 2 নম্বর, এটাকে 3 নম্বর, এটাকে 3 নম্বর, এবং এটা পাশে লিখে রাখছি। তাহলে কী কী পেলাম এখানটায়, আলফা ইকুয়াল টু থিটা মাইনাস 90 ডিগ্রি এখান থেকে। ওকে, এটার থেকে তুলনা করে আর কি পেলাম, আমরা এখান থেকে আর পেলাম যে Q0 ওমেগা ইকুয়াল টু V0 বাই জেড। ওকে, V0 বাই জেড। নেক্সট এবার আমরা যেটা বের করবো সেটা যায় ইম্পিডেন্স। ওকে, ইম্পিডেন্স এখানে একটু মুছে দিয়েছি, এটা লিখে দিয়েছি এখানে। এবার আমরা একটা ইম্পিডেন্স নির্ণয় করতে গেলাম। সিআর সার্কিটের ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কীভাবে নির্ণয় করতে গেলাম, খুবই সহজ। এখানে জেড বের করতে হয় না, কী ধরেছিলাম, আর ইকুয়াল টু জেড কস থিটা আর 1 বাই ওমেগা সি ইকুয়াল টু জেড সাইন থিটা। একটা কাজ করে দুটোকে স্কোয়ার করে দিই, তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার কস স্কোয়ার থিটা আর 1 বাই ওমেগা সি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা তো দুটোকে যোগ করবো, তাহলে অতএব জেড স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস জেড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে বা যদি জেড স্কোয়ার কমন নিয়ে নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে এটা তো 1 আর জেড স্কোয়ার আছে, তাহলে জেড মানে হচ্ছে কি, জেড ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। দেখুন, তাহলে আমরা ইম্পিডেন্স বের করলাম। তাহলে এটা জেডটা কার ইম্পিডেন্স, এলআর বর্তন, সিআর বর্তন। ওকে, স্যার সিআর বর্তনী ইম্পিডেন্স বা প্রতিরোধটা কি, জেড ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার। ওমেগা সি কী ছিল, ওমেগা সি ছিল রিয়াক্টেন্স, ক্যাপাসিটারের রিয়াক্টেন্স বা প্রতিরোধ। এক্স ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। তার মানে এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে জেড ইম্পিডেন্স জেড ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার। ওকে, এক্স সি মানে হচ্ছে কি 1 বাই ওমেগা সি। ভালো করে দেখে নাও, এক্স সি হচ্ছে কি আমার 1 বাই ওমেগা সি। তাহলে কীভাবে ইম্পিডেন্সটা বের করলাম দেখলাম, ইম্পিডেন্স হচ্ছে জেড, জেডটা হচ্ছে আমার ইম্পিডেন্স। তাহলে কীভাবে যে ইম্পিডেন্সটা বের করলাম,
যে আর ইকুয়াল টু জেড কস থিটা আর 1/ωc ইকুয়াল টু জেড সাইন থিটা ধরেছিলাম, সেটাকে স্কোয়ার করে উভয় পক্ষে জেডটা বের করে দুটোকে যোগ করলাম, যোগ করে জেডটা আসলো রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ωc হোল স্কোয়ার। এইটাই হচ্ছে কি হচ্ছে সিআর বর্তনীর ইম্পিডেন্স। যদি বা সিআর বর্তনীর ইম্পিডেন্স বা প্রতিরোধ কোনটা হবে সেটা কি রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ωc হোল স্কোয়ার। এবার 1/ωc কে প্রতিঘাত রিয়াক্টেন্স হচ্ছে এক্সসি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি জেড ইকুয়াল রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সসি তার হোল স্কোয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা জেডটা নির্ণয় করলাম, তার জেডটা কি পেলাম দেখে নাও। তাহলে এখান থেকে আমরা জেডটা পেলাম রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ωc তার হোল স্কোয়ার। ওকে, এটা এবার কারেন্টটা বের করো। কারেন্টটা কত পেয়েছিলাম আমরা ডেরিভেটিভ করে, ডিকিউ বাই ডিটিটা তো আমরা কারেন্ট ছিল। নেক্সট হচ্ছে কারেন্ট, বা যদি আমরা ইম্পিডেন্স এখন আমাদের বাকি আছে দেখুন, ইম্পিডেন্স আমরা লেখচিত্র অঙ্কন করি, লেখার মধ্যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট ইম্পিডেন্স গ্রাফ। ইম্পিডেন্স গ্রাফ তাহলে কি হবে দেখে নাও, ইম্পিডেন্সটা কি আছে আর স্কোয়ার প্লাস 1/ωc স্কোয়ার। ওকে, তাহলে এটা কি সমীকরণ দেখাচ্ছে, জেড ইকুয়াল টু আমি লিখলাম জেড ইকুয়াল টু বা জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 1/ωc তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের দেখাচ্ছি, এটা আমরা কিসে দেখেছি দেখে নাও, এলআর বর্তনীতে দেখেছিলাম। এটা কি এটা সমবায় ত্রিভুজের মতো দেখাচ্ছে দেখে নাও। এটা যদি জেডটা যদি অতিভুজ হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা হচ্ছে ভূমি আর, ওকে, আরটা ভূমি। এবার দেখে নাও লম্ব হচ্ছে এই লম্বটার নিচের দিকে হবে, যেহেতু ক্যাপাসিটারটা নেগেটিভ হয় সেই জন্য হচ্ছে কি এটা নিচের দিকে হবে, এটা আর, এটা 1/ωc, আর এইটা হচ্ছে আমার জেড। ওকে, এটা হচ্ছে আমার জেড। দেখে নাও ওমেগা এলটা পজিটিভ ছিল বলে উপর দিকে দিয়েছিলাম, এখানে 1/ωcটা নেগেটিভ বলে, বা ভোল্টেজটা পিছিয়ে থেকে, তাই না, ক্যাপাসিটরের ক্ষেত্রে কী হচ্ছিল ভোল্টেজটা পিছিয়ে ছিল, পিছিয়ে থাকা মানে হচ্ছে নিচে থাকা। তাই এটা হচ্ছে আর, এটা 1/ωc, আর এটা হচ্ছে জেড। আর এই ট্রায়াঙ্গেলটা বলে কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ওকে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল অফ শিয়ার সার্কিট। ওকে, অফ শিয়ার সার্কিট, তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অফ শিয়ার সার্কিট। তাহলে দেখুন খুবই সিম্পল ছিল। তাহলে আমরা প্রথমে কি ইম্পিডেন্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা বের করলাম, জেড ইকুয়াল রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ωc এর হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার বলতে পারি, যেখানে এক্স হচ্ছে 1/ωc, আর একে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এটাকে সমকোণ ত্রিভুজের মতো, যার ভূমি হচ্ছে আর, লম্ব হচ্ছে 1/ωc, আর এটা হচ্ছে জেড হচ্ছে অতিভুজ। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করবো। ওকে, এখানে নেক্সট আমরা অ্যাঙ্গেলটা বের করবো, ফেজ ডিফারেন্সটা কত সেটা বের করতে কেন। তাহলে এইভাবে আমাকে বের করতে হবে, ইম্পিডেন্স বের করতে হবে, তারপরে হচ্ছে ফেজ বের করতে কেন। খুবই সিম্পল দেখে নাও, খুব একটা টাফ নয়। শেয়ার সার্কিট লিখবে স্টেপ বাই স্টেপ, যেগুলো প্রমাণ করলাম, তারপরে ইম্পিডেন্স বের করছি, ফেজ বের করছি, সেটা সব করতে হবে। ওকে, আবার এটা লিখছি দেখে নাও ফেজ। ওকে, ফেজ সেটা কীভাবে বের করো দেখে নাও। তাহলে আর ইকুয়াল টু বা জেড কস থিটা ইকুয়াল টু আর কি দেখে নাও জেড সাইন থিটা ইকুয়াল টু 1/ωc। তাহলে অতএব জেড সাইন থিটা বাই জেড সাইন থিটা বাই আমরা বলতে পারি কি জেড কস থিটা। জেড সাইন থিটা মানে কি দেখে নাও 1/ωc, আর জেড কস থিটা আছে কি শুধু আর, তাহলে জেড কাটবে, তাহলে বা সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইকুয়াল টু 1/ωc আর, তাহলে বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/ωc আর। ওকে, এইটা তাহলে এখান থেকে থিটা অ্যাকচুয়ালি বা ফেজটা কত হবে সেইটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। নেক্সট এবার কারেন্ট, আমরা তো ভোল্টেজটা ধরে নিয়েছিলাম, ভোল্টেজটা কি ধরেছিলাম V ইকুয়াল টু V0 সাইন ωt। তাহলে এখানে কারেন্টটা কত হবে, তাহলে কারেন্টটা কী হবে দেখে না লিখে নিই, তার আগে এখানে থিটাটা লিখে নিই। আমরা কী পেলাম, থিটা ইকুয়াল টু
tan ইনভার্স 1/ωCR। ওকে, 1/ωCR এটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কি কারেন্ট, এসি কারেন্ট, সেটাকে দেখো I = dq/dt, তাই না? I = dq/dt, তাহলে dq/dt মানে হচ্ছে কি ddt অফ কিউটা কি ধরেছিলাম Q0 sin ωt প্লাস আলফা, তাই না? এইটা তাহলে এখানে বা I0 = Q0 ওমেগা, এখান থেকে ওমেগা বাইরে বেরোলে সাইনের জন্য cos ωt প্লাস আলফা। একটু আগে এটা করেছিলাম, দেখো আমরা dq/dt নির্ণয় করেছিলাম যখন আমরা এই সমীকরণটা বের করেছিলাম, তখনই কিন্তু dq/dt ডেরিভেটিভ করে মানটা বসিয়েছিল, সেটা কি দিলাম Q0 ওমেগা cos ωt প্লাস আলফা। ওকে, এইটা আমরা পেয়েছিলাম। তাহলে বা বলতে পারি কি I0 = Q0 ওমেগা, দেখো Q0 ওমেগার মান কত পেয়েছি, দেখো Q0 ওমেগা আছে কি V0/Z, দেখে নাও Q0 ওমেগা আছে কি ছিল V0/Z ইন্টু cos ωt, আলফার মানটা দেখে নাও, আলফার মানটা আমরা কত পেয়েছিলাম, আলফা দেখে নাও θ - 90 ডিগ্রি, তাই না? তাহলে আলফা = প্লাস θ - 90 ডিগ্রি। তাহলে দেখে নাও I0 = V0/Z cos ωt প্লাস θ - 90 ডিগ্রি। আলফার মানটা আমরা এখান থেকে পেয়েছিলাম আলফা = θ - 90, সেই θ - 90 বসিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমরা একটু চেঞ্জ করতে পারবো না, কারণ এটা আমরা চাইছি V0 = sin ωt, তাহলে I = সাইনে থাকুক, কিন্তু চেঞ্জ করবো কী করে, সেই জন্য আমি একটা কাজ করছি, ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছি। তাহলে বা I0 = V0/Z। ওকে, V0/Zকে আমি একটা কাজ করছি I0 করে নিচ্ছি, I0 cos মাইনাস একটা কমন নিচ্ছি। ওকে, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে কি, দেখো না 90 মাইনাসটা প্লাস হয়ে যাবে 90 মাইনাস ωt প্লাস θ। দেখে নাও আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাস দুটো মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা করে দিলাম। এবার কস কী করে, দেখেন কস মাইনাস কী করে অ্যাবজর্ব করে, কস কী করে মাইনাসকে অ্যাবজর্ব করে না, মাইনাসকে বাইরে বেরোতে দেয় না, সেই জন্য এটাকে আমি বলতে পারি এটাকে এখানে দেখেন কি আছে I = তাই না, এখানে I0 হবে না, এটা I = dq/dt। তাহলে বা I = I0 কসটা, তাহলে যে কসটা মাইনাসকে অ্যাবজর্ব করে, তাহলে cos 90 ডিগ্রি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি মাইনাস ωt প্লাস θ। এখানে আর একটা জিনিস লিখলাম কি I0 = কি বসালাম V0/Z। যেগুলো ধরছে সেগুলো পাশের দিকে রাখবে তোমরা, তাছাড়া এটা প্রমাণ করার সময় যেগুলো করছো পাশেগুলো এগুলো সব লিখে রাখবে, তারপরে তাহলে যদি ভালো করে বুঝতে পারলে যে কোন ডেটাটা কোথা থেকে নেওয়া হচ্ছে। দেখে নাও আমরা এই ডেটাগুলো তৈরি করলাম এবং সেটাকে আমরা ইউজ করছি, তাই না? তাহলে এখানে I = I0 cos 90 ডিগ্রি মাইনাস ωt প্লাস θ। I0 কাকে ধরলাম V0/Z। ওকে, তাহলে cos 90 মাইনাস θ, দেখে নাও cos 90 মাইনাস θ মানে কি sin θ, তাই না? cos 90 মাইনাস θ মানে কোন ঘরে আছে, অলের ঘরে আছে, তাহলে অলের ঘরে সবাই পজিটিভ, তাহলে cos 90 মাইনাস θ, তার মানে এটাকে বলতে পারি কি, তাহলে বা I = I0 sin ωt প্লাস θ। এবার দেখো না, এবারে এই দুটোকে কম্পেয়ার করো, এবারে দুটো জিনিসকে কম্পেয়ার করো। কোন দুটো জিনিস দেখে নাও, এবারে দুটো জিনিসকে কম্পেয়ার করো। আমরা V = আমরা কি ধরেছিলাম V = V0 sin ωt, I = কি পেলাম I0 sin ωt প্লাস θ। দেখে নাও এইটা, এই দুটো জিনিস দেখে নাও। এলার বর্তনীতে আমরা পেয়েছিলাম কিন্তু I = I0 sin ωt মাইনাস θ, কারণ আলফা = মাইনাস θ এসেছিল সেখানে, কিন্তু এখানে আলফা = এসেছিল কি θ - 90, আলটিমেট আমরা এখানে পেলাম কি sin ωt প্লাস θ। তাহলে পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে কী হয়, দেখেন পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে যে কারেন্টটা ভোল্টেজের থেকে কী হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকে, কারেন্টটা এগিয়ে থাকে ভোল্টেজ পিছিয়ে থাকে।
কিন্তু এটা তো পিওর ক্যাপাসিটিভ নয়, এখান এর সঙ্গে কি রেজিস্ট্যান্স পার্ট যুক্ত আছে, তাহলে নিশ্চয়ই 90-তে এগিয়ে থাকবে না, তার থেকে একটু কমে যাবে, কম অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, তাহলে এগিয়ে থাকবে এটা। অর্থাৎ কারেন্ট ক্যাপাসিটি যদি কোনো সার্কিটের সঙ্গে ইন্ডাক্টর না থাকে, যদি ক্যাপাসিটার বা অন্যান্য আরও ইনস্ট্রুমেন্ট থাকে, তা সেখানে কারেন্টটা সর্বদা ভোল্টেজ থেকে ফেজেতে কিছু একটা অ্যাঙ্গেল ফেজেতে এগিয়ে থাকবে। সেইটাই আমরা ক্যালকুলেট করে এখানে পেলাম, দেখে না ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি আর I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস থিটা। তার মানে এই থিটা ফেজেতে কারেন্ট কি আছে, এগিয়ে আছে। তাহলে ক্যাপাসিটিভ বা তাহলে আমরা বলতে পারি এলআর সিআর বর্তনীর ক্ষেত্রে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা ভোল্টেজের তুলনায় থিটা অ্যাঙ্গেলে বা থিটা ফেজে কি থাকবে, এগিয়ে থাকবে। ওকে, এটা এগিয়ে থাকবে। তাহলে এই দেখেন আমরা এইভাবে কারেন্টটাও পেয়ে গেলাম। তাহলে কীভাবে করে দেখেন, এখান ভালো করে দেখেন, এই 1 নম্বর সমীকরণ থেকে কি করলাম, V0 Q0 ওমেগা জেড কম্পেয়ার করে Q0 ওমেগা ইকুয়াল টু V0 বাই জেড সেটা বের করলাম, অ্যাঙ্গেল দুটোকে ইকুয়াল করে আলফার মানটা বের করলাম। সেই আলফার মানটা আবার আমরা কিসে বার করলাম, কারেন্ট যে আলফার মানটা পেয়েছি সেটা আবার কি কারেন্ট নির্ণয় করতে পারে সেটা বের করলাম। ওকে, এবং এই থিটার মান কত সেটা কার উপর ডিপেন্ড করবে, যেটা আমরা এখানে পেয়েছি সেটা কি দেখে নাও। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে বা বলতে পারি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস থিটা ইকুয়াল টু কী ধরেছি দেখে নাও, থিটা ইকুয়াল টু কী পেয়েছি আমরা, ট্যান ইনভার্স 1/ওমেগা CR, তাই না? এইটা তাহলে ওমেগা CR এর মান জানা থাকলে কত ডিগ্রি প্র্যাকটিক্যাল মানে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে কারেন্টটা সেটা বের করতে পারবো, সেই অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করতে পারবো খুব সহজে। দেখেন আমরা পুরো A to Z সমস্ত জিনিস যেন আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, যদি ওমেগা কত ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিটার কত আছে, রেজিস্ট্যান্স কত আছে, এইগুলোর মান যদি জানি, মান বসিয়ে এখানে ট্যান ইনভার্সের মান বের করতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কারেন্টটা ভোল্টেজ থেকে এগিয়ে আছে সেটা খুব সহজে নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেটা কী হবে দেখো না, সেই লেখচিত্র দেখে নাও। তাহলে হচ্ছে আর বা এটা হচ্ছে I, এটা হচ্ছে কি VC, আর এইটা হচ্ছে মেন হচ্ছে কি V, আর এটা হচ্ছে আমার থিটা। তাহলে এটা হচ্ছে কি নর্মাল ভোল্টেজ লেখচিত্র। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা। CR বর্তনীর ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতাটা কি দেখেন, আমরা একটার পর একটা জিনিস বের করলাম, এবার আমরা ব্যয়িত ক্ষমতাটা বের করব। ব্যয়িত ক্ষমতা কী হবে সেটা আমরা দেখব। তাহলে নেক্সট ব্যয়িত ক্ষমতা। ওকে, ব্যয়িত ক্ষমতা। তাহলে P ইকুয়াল টু I RMS V RMS cos থিটা, তাই না? I RMS V RMS cos থিটা। I RMS মানে কি I0 বাই √2 V RMS V0 বাই √2 cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে দেখো না, এখানে পেয়েছি কি R ইকুয়াল টু Z cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে R বাই Z। তাহলে এখানে বসে দিই R বাই Z। ওকে, এটা তাহলে ইকুয়াল টু I0 এর মান আমি I0 রাখলাম, I0 বাই √2 শুধু 2। V0 ইকুয়াল টু কী দেখো না, V0 ইকুয়াল টু I0 Z, এখানে বলতে পারি V0 ইকুয়াল টু I0 Z। তাহলে এখানে বসে দিই I0 Z ইন্টু R বাই Z। তাহলে এই Z কাটছে, তাহলে P ইকুয়াল টু I0 স্কোয়ার বাই 2 ইন্টু R। তাহলে বা P ইকুয়াল টু I0 বাই √2 তার হোল স্কোয়ার ইন্টু R। তাহলে I0 বাই √2 মানে কি IRMS, এখানে বসিয়ে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা P ইকুয়াল টু IRMS স্কোয়ার ইন্টু R। তা দেখে নাও এখানে কারেন্টটা দেখে নাও কী পেলাম, এখানে আমরা কারেন্টটা কী পেলাম ভালো করে দেখে নাও। তাহলে কারেন্টটা পেয়েছে কি পিওর রেজিস্টিভের জন্য, অর্থাৎ একটা পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা যা হয় সেইটাই হচ্ছে কি এখানে CR বর্তনীর ক্ষেত্রে সেই ক্ষমতা সেম। অর্থাৎ একটা পিওর রেজিস্টিভ সার্কিট
একটা এলআর সার্কিট আর একটা সিআর সার্কিট, এদের সবার ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স সেম থাকে তাহলে ব্যয়িত ক্ষমতাও সেম হবে, যদি কারেন্টটাও একই প্রবাহিত হয়। তাহলে দেখা গেল একটা সিআর বর্তনীর ক্ষেত্রেও ব্যয়িত ক্ষমতা ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করবে না, ক্যাপাসিটরের মান কত ভ্যালু আছে বা কত কম আছে তার উপর ডিপেন্ড করবে একটা সিআর বর্তনীর মধ্যে কতটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স মানের উপর ডিপেন্ড করবে, আর ওর মধ্যে কতটা আরএমএস কারেন্ট প্রবাহিত হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে না আমরা এলআর বর্তনীর ক্ষেত্রে ঠিক একই মান পেয়েছিলাম, সেখানেও কি ইন্ডাক্টর বা এলের উপর ডিপেন্ড করছিল না, এখানেও ক্যাপাসিটর বা সির উপর ডিপেন্ড করবে না কারেন্ট। কারণ কি এরা পরস্পর কী থাকে, কস থিটা সর্বদা থিটা একটা পিওর কন্ডাক্টিভ, একটা পিওর একটা পিওর ইন্ডাকটিভ এবং একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে সর্বদা ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি হয়। তাহলে কস থিটা যদি 90 হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, কিন্তু একটা রেজিস্টিভ যদি সেখানে একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রেজিস্ট্যান্স যে পরিমাণ ক্ষমতা ব্যয় করবে সেই ক্ষমতাই এখানে শো করবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখার সমস্ত বিষয়টা একদম পুরো বিষয়টাকে কনক্লুড করলাম। একটা সিআর বর্তনী আছে, সেখান থেকে ভোল্টেজের সমীকরণটা V = VE + VC, ভিইর মান আই আর ভিসির মান Q/C = V0 sin ωt। এবার আই আরটাকে আমি আইটাই কী করবো, dQ/dt কনভার্ট করে দেবো। তাহলে V0 sin ωt = R dQ/dt প্লাস Q/C। এখানে একটা কাজ করবো কি, Q = Q0 sin ωt প্লাস আলফা ধরে নেবো, মান বসিয়ে ধর dQ/dt ডেরিভেটিভ করে মান বসাবো, বসিয়ে সেখানে একটা সম্পর্ক আসবে। সেখান থেকে আমরা সিম্পলিফাই করার জন্য cos θ বা cos A - B ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করবো। সেই জন্য R = Z cos θ আর 1/ωc = Z sin θ ধরে নিয়ে সেটাতে একটা সিম্পল রূপ আসবে, অর্থাৎ এই সমীকরণটা পেয়ে যাবে। যখন এই সমীকরণটা পেয়ে যাবে, এই দুদিকে ভোল্টেজটা আর দুদিকের অ্যাঙ্গেলটা ইকুয়াল করে আলফার মান পেয়ে যাবে, অ্যাঙ্গেলটা ইকুয়াল করে, আর V0 Q0 ωz থেকে Q0 ω = V0/Z সেটাও পেয়ে যাবে। এবং সেখান থেকে আবার কারেন্টের কি সমীকরণ হবে সেই কারেন্টের সমীকরণ পেয়ে যাবে, এবং কত ফেজে এগিয়ে আছে ফেজটাও পেয়ে যাবে, এবং থিটার মান কত হবে সেটা তোমরা এখান থেকে বের করতে হবে, আর ইম্পিডেন্স কত হবে Z = সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, পুরো ডেটাটা অর্থাৎ এখান থেকে যাবতীয় কোশ্চেন যেমন হয়, যা ডেটা লাগে, যা ইনফরমেশন লাগে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আমি পড়িয়ে দিলাম তোমাদের। তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।